ডিবি হেফাজতে থেকে সব কর্মসূচি প্রত্যাহার ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিডিও বার্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান সমন্বয়কের, সহিংসতার বিচার দাবি। রংপুরের সাইট সহ সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মানুষের নিরাপত্তার জন্য সহিংসতায় জড়িতদের বিচার করবে সরকার। 11 দিন পর চালু হলো মোবাইলের 4G সেবা, 5 GB ডেটা বোনাস পাবেন গ্রাহক। বন্ধই থাকছে ফেসবুক, গুজবের তথ্য না সরানোয় প্রতিনিধিকে তলব। এবং অ্যাকাউন্ট থেকে সব টাকা সরানোর পর বেনজিরের বিরুদ্ধে মিলছে একের পর এক প্রমাণ। অস্বাভাবিক লেনদেনের তথ্য জানিয়ে দুর্নীতি তদন্তের অগ্রগতির প্রতিবেদন দিল দুদক। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। ডিবি হেফাজতে থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিও বার্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সহিংসতায় সব ঘটনা তদন্ত করে বিচারের দাবিও তাদের। এদিকে সবাইকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, হেফাজতে থাকায় পরিবারের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার নেওয়া হয় ডিবি হেফাজতে। শনিবার আরও 2 সমন্বয়কারী সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও হেফাজতে নেয় গোয়েন্দারা। রোববার হেফাজতে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রতিক ঘটনার বিষয়ে জানতেই হেফাজতে নেয়ার কথা জানান ডিবি ও স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে নিয়ে খাওয়া দাওয়া করতেও দেখা যায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে। এদিকে রাতে ডিবি হেফাজতে থেকেই ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহিংসতার বিচার দাবি করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তারা। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এর আগে ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, নিরাপত্তার জন্যই তাদের রাখা হয়েছে হেফাজতে। কারা কারা আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন। এদিকে বিকেলে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে ডিবি কার্যালয়ে যান তাদের অভিভাবকরা। সাক্ষাতের সুযোগ না পেয়ে ক্ষোভ জানান তারা। এখানে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় এদের 3 জনকে একসাথে তুলে নিয়ে গেছে এবং এদেরকে প্যান্টও পরতে দেয়নি। ডিবি পরিচয়ে 7 জন এসে নিয়ে গেছে। একটা পরিবার এসে তাদের হেফাজত, এটা কেউ বিশ্বাস করে না। তারা ওখানে কি চিকিৎসা দিবে? এটা তো হাসপাতাল না। চিকিৎসাধীন অবস্থা থেকে তো উঠাই নিয়ে আসে, এটাকে নিরাপত্তা বলে? তবে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেন গোয়েন্দারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় প্রথমবার মৃত্যুর তথ্য জানালো সরকার। এই পর্যন্ত 147 জনের প্রাণ গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আন্দোলনের সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঝুঁকিমুক্ত মনে হলেই ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। পুলিশের বাইরে মাঠে নামে আনসার, বিজিবি, র্যাব। এক পর্যায়ে দেশব্যাপী কারফিউ জারি করে মাঠে নামাতে হয় সেনাবাহিনীকেও। প্রায় 7 দিন ধরে চলা ওই সহিংসতায় হতাহত হন অনেকেই। তবে শুরু থেকেই মৃত্যুর সংখ্যা নিয়ে ছড়ানো হয় গুজব। এবার সরকারিভাবে মৃত্যুর সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানালেন, সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি, পুলিশ এগুলির ভেরিফাই করছে। কার পেশা কি, কারকে সে কোন দল করত কিংবা কি করত, সবগুলি নিয়ে আমরা একটা
আরও একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদেরকে দিব। পুলিশ আগ বাড়িয়ে কোনো সংঘর্ষে জড়ায়নি জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাহিনী। ট্রেনিং দেওয়া পুলিশ অযথা গুলি তারা করে না, প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। কোটা সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিমুক্ত মনে করা হলেই ছেড়ে দেওয়া হবে সমন্বয়কারীদের। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বন্ধে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। গুজবগুলি যখনই দেখবেন সত্য জিনিসটা আপনারা প্রচার করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবনে নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সরকার প্রধান। মানুষের নিরাপত্তার জন্যই সহিংসতায় জড়িতদের বিচার করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবে সরকার। সাম্প্রতিক সহিংসতায় নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাইদ সহ 34 জনের পরিবার রোববার সকালে যায় গণভবনে, সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। গণভবনের ব্যাংকট হলে তখন আবেগঘন পরিবেশ, অশ্রু সজল চোখে নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সরকার প্রধান। এ সময় শেখ হাসিনাকে জড়িয়ে স্বজন হারানো শোকস্তব্ধ পরিবারের সদস্যরা ভেঙে পড়েন কান্নায়। পরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। স্বজন হারানোর বেদনায় নিজের উপলব্ধি প্রকাশ করতে গিয়ে অনেকটাই আবেগপ্রবণ শেখ হাসিনা আশ্বাস দেন সাম্প্রতিক সময়ে নিহতদের পরিবারের পাশে থাকার। সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। স্বজন হারা ব্যথা ভুলান না, সেটা আমি জানি, তারপরেও আল্লাহ আপনাদের সর্বদিক সেটাই আমি চাই। মানুষের নিরাপত্তার স্বার্থে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। বলেন, আর খেলতে দেয়া যায় না বাংলাদেশ নিয়ে। অপরাধীদের ধরতে সহযোগিতা চান নিহতদের পরিবারেরও। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন সেটা আমাদের জানাবেন, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। সরকারি সম্পত্তি জ্বালাও পোড়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ জনগণের অর্থে গড়ে তোলা অবকাঠামোর সুফল পেতেন সাধারণ মানুষই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের পরিবারকে দিয়েছেন আর্থিক সহায়তা। রবিবার বিকেল 5টার দিকে সরকার প্রধান রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। ঘুরে ঘুরে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন, শোনেন নির্যাতনের বর্ণনা। পরে সংঘর্ষে আহতদের দেখতে প্রধানমন্ত্রী যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গত 3 দিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে গেছেন সরকার প্রধান। ছাত্রদের ঢাল বানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা তাণ্ডব চালায় বলে জানিয়েছেন উপাচার্য। হলে ব্যাপক ভাঙচুর সহ নাশকতায় বিশ্ববিদ্যালয়ের অন্তত 4 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি প্রশাসনের। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস জুড়ে ধ্বংসস্তূপ, হলগুলোতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু মোটরসাইকেল।
কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্ররা নয় বহিরাগতরাই বিশ্ববিদ্যালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির। নাশকতাকারীরা সাধারণ ছাত্রদের সঙ্গে মিশে 9টি আবাসিক হলের 158টি কক্ষে ভাঙচুর করে, সিসিটিভি, মোটরসাইকেল সহ আগুন দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। শনিবার দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের নিয়ে আবাসিক হলের ধ্বংসস্তূপ পরিদর্শন করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্তত 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আনুমানিক 4 কোটি প্লাস মতো আমরা এটা দেখতে পাচ্ছি এবং প্রায় 9টি হলের 158টি কক্ষ ভাঙচুর হয়েছে, সামনে আগুনে পড়েছে। হল প্রভোস্ট জানান, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিকল্পিত হামলা চালিয়েছে তৃতীয় পক্ষ। হঠাৎ করে এই দুর্বৃত্তরা আক্রমণ করে। আমি মনে করি না সাধারণ ছাত্র এ হলে আক্রমণ করতে পারে। ওটা প্রক্টরের মাধ্যমে গত 16 ও 17 জুলাই তাণ্ডবের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করে প্রশাসন। 8 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। 11 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইলে 4G সেবা। ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক গ্রাহক 5 জিবি ডেটা 3 দিন মেয়াদে বোনাস পাবেন। তবে ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকছে। রবিবার সকালে বিটিআরসিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। টানা 11 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হলো মোবাইলে 4G সেবা। রোববার বিকেল 3টা থেকে উচ্চগতির এই টেলিকম সেবা চালু করে মোবাইল অপারেটররা। তবে বন্ধ রয়েছে মেটার প্ল্যাটফর্ম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাইটডান্সের টিকটক। রোববার সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে এসব সেবা বন্ধের নির্দেশনা দিয়েই 4G নেটওয়ার্ক সচল করার ঘোষণা দেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। 4টি মোবাইল নেটওয়ার্ক অপারেটরই আজকে 3টার পর থেকে তারা মোবাইলে 4G নেটওয়ার্কটা পুনঃস্থাপন করে। বৈঠকে গ্রাহকের মেয়াদ শেষ হয়ে যাওয়া ডাটা প্যাকেজের কি হবে আলোচনা হয়, তা নিয়েও জানা যায় প্রতিমন্ত্রী ক্ষতিপূরণ হিসেবে 5 জিবি ডাটা 7 দিন মেয়াদে প্রত্যেক গ্রাহককে বোনাস দেওয়ার প্রস্তাব করেন। অপারেটররা রাজি না হয় 5 জিবি ডাটা 3 দিন মেয়াদে দেওয়ার সিদ্ধান্ত হয়। 3 দিনের জন্য 5 জিবি আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5 জিবি। এদিকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিদেশে বসে লাগাতার অপপ্রচার চললেও তা বন্ধে সরকারের অনুরোধ আমলে নেয়নি ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে 31 জুলাই বিটিআরসিতে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। দেশে ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী কেন প্ল্যাটফর্মটিতে সক্রিয়, এমন প্রশ্নে পলক জানান, সঠিক তথ্য মানুষকে জানাতেই ফেসবুক ব্যবহার করছেন তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুরুতে লো প্রোফাইল বজায় রেখে ছদ্মবেশে কোটা সংস্কার আন্দোলনে প্রবেশ করে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। পরে বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে তারা। রবিবার সকালে গণভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচহুয়াডি চিনচিক্রু প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, ডেটা সেন্টারে হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের প্রতীক যেসব স্থাপনা জনগণকে স্বাচ্ছন্দ্য ও সুবিধা দিয়েছে সেসব স্থাপনায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। বৈঠকে শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন ও কারফিউ জারির প্রশংসা করে স্পেনের রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ধীরে ধীরে সবকিছুর উন্নতি হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব মেট্রো রেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মেট্রো রেল যেটা বন্ধ আছে, অনেক ঢাকা শহরে এটা নিয়ে সমস্যা হচ্ছে, এটা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব। গতকাল জাপানি রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং উনি বলেছেন যে জাপান থেকে এখন টেকনিশিয়ানদেরকে আসতে হবে আর দেখতে হবে দ্যাট কিভাবে এটাকে কত দ্রুত এটাকে আমরা রিপেয়ার করে, মেরামত করে এটাকে আমরা আবার সচল করতে পারি, শুরু করতে পারি।
কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের পরিকল্পনা করেছিল সহিংসতাকারীরা, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তেজগাঁওয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পর তিনি বলেন, ডক্টর ইউনূস অতীতে গোপনে বিরোধিতা করলেও এবার প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ কামনা করেছে। কর্মহীন সব মানুষকে সহায়তার জন্য গত কদিন ধরেই খাদ্য সহায়তা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণে এসে সাধারণ সম্পাদক বলেন, কোটা আন্দোলনে সহিংসতা এবং ডক্টর ইউনূসের বিবৃতি একই সূত্রে গাঁথা কিনা সেটিও ভেবে দেখতে হবে। গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী, তিনিও আজকে মাঠে নেমেছেন। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। একই আয়োজনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, বিএনপি জামাতের হামলাকারীরা এদেশের উন্নয়ন ধ্বংস করতে মরিয়া। বিরোধী আন্দোলনের ছাত্রদের কাঁধে ভর করে যারা মাঠে নেমেছিল তারা বাংলাদেশের মানুষের সঙ্গে বড় মানুষের সঙ্গে দেশের সঙ্গে। আসুন আমরা এই অপশক্তির বিরুদ্ধে জামাত বিএনপি এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। বাংলাদেশকে নিরাপদ করতে এই অপশক্তিকে বিতাড়িত করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। বিতাড়িত করতে হবে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশকে ধ্বংস করতে স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা করেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী। রবিবার সকালে নাশকতায় ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, বিটিভি এবং সেতু ভবন পরিদর্শন করে এই কথা বলেন তিনি। এ সময় রেমিটেন্স শাটডাউন ইস্যুতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কোনো কান না দেওয়ার আহ্বান মন্ত্রীর। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়ে যাওয়া টোল প্লাজা, সেতু ভবনে পুড়ে কয়লা হওয়া গাড়ি, বিটিভির ভেতরের ধ্বংসস্তূপ, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় সহিংসতার ছাপ এখনো স্পষ্ট। রোববার ক্ষতিগ্রস্ত হওয়া এসব স্থাপনা ঘুরে দেখেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, দেশের প্রতি যাদের কোনো ভালোবাসা নেই তারাই পরিকল্পনা করে এই ধ্বংসযজ্ঞ চালায়। যারা স্বাধীন দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছে এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা মায়া মমতা আছে বলে মনে করি না। দেশেই না থাকলে রাজনীতি কী দিয়ে করবেন, কাকে নিয়ে করবেন? যারা এই নিরাপত্তা বিনষ্ট করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল কয়েকদিন ধরে প্রবাসীদের একাংশের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স না পাঠানোর প্রচারণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগেও এমন নেতিবাচক প্রচারণা মোকাবেলা করেছে সরকার। প্রবাসীদের এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। দেশে আসেন, দেখেন কি হয়েছে, দেশ কোথায় ছিল কোথায় আসছে সেটা দেখতে হবে তো। গুজবে কান দিবেন না। ক্ষতি কাটিয়ে উঠতে দেরি হলেও সেতু ভবনের বাইরে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে নাগরিক সেবা অব্যাহত রাখার কথা জানান সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সাভার ও রংপুর সহ বিভিন্ন এলাকার প্রাণী সম্পদ কার্যালয়ে নাশকতাকারীদের হামলায় 5.5 কোটি টাকার ক্ষতি হয়েছে, এমন তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। রবিবার সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, ভাঙচুরের পাশাপাশি নাশকতাকারীরা প্রাণী সম্পদ কার্যালয়ের বিভিন্ন মালামাল লুটপাট করেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছে 14 জন। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাভারে উপজেলা প্রাণী সম্পদ অফিসের ফ্রিজ, এসি, টেবিল, চেয়ার, টেলিভিশন ইত্যাদি যে সমস্ত অফিসগুলোতে থাকে চিহ্ন পর্যন্ত নাই। সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় 3,75,00,000 টাকার মতো। এছাড়াও রংপুরে আমাদের অফিস, তো সেখানেও ক্ষতি প্রায় কোটি টাকার ঊর্ধ্বে। 14 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং 4 জনের কাছ থেকে এই লুটকৃত যেই মালামাল সেই মালামাল তাদের কাছে পাওয়া গেছে।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে সরকারের স্থাপনায় ভাঙচুরের দায় সরকারকেই নিতে হবে, কারণ সংশ্লিষ্ট মন্ত্রীদের গাফিলতির কারণেই এমন হামলা সম্ভব হয়। এসব মন্ত্রীদের পদত্যাগ করা উচিত বলেও তিনি মনে করেন। রবিবার বিকেলে রাজধানীর বনানীতে এক সভা শেষে চুন্নু আরও বলেন, ব্লক রেইড চালিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদেরও গ্রেফতার করা হচ্ছে। রবিবার বিকেলে পার্টির এক যৌথ সভা শেষে বনানী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু। সরকার কেপিআই, বাংলাদেশ টেলিভিশন মতো এবং বিআরটিসির যে ভবন, এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এখানে গিয়ে ভাঙচুর করে, এটা সরকার তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। সমস্ত ভুল পদক্ষেপ নেওয়ার কারণে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরার নামে দেখা যায় যে একটা বাণিজ্য আরম্ভ হয়েছে, লিস্ট করে বলা হচ্ছে অমুক বিএনপি, অমুক পার্টি, এর মধ্যে আমাদের জাতীয় পার্টিরও অনেকে আছে। বাংলাদেশকে এক ধাপ পিছিয়ে নিতে স্বাধীনতা বিরোধী একটি চক্র অরাজকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রবিবার বিকালে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রী। ক্ষতি কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশনের সঙ্গে মন্ত্রণালয় যৌথ উদ্যোগে কাজ করবে বলে জানান তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা। কাছাকাছি এলাকায় আগুন দেয় ঢাকা দক্ষিণ সিটির যান্ত্রিক শাখায়ও, আর হামলা চালায় 63 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে। এসব ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির প্রায় 20 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার বিকেলে ক্ষতিগ্রস্ত এসব স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রী। একসাথে হয়ে কাজ করছি, যেখানে যেখানে যে সমস্ত ক্ষতি আছে সে ক্ষতিগুলোকে কিভাবে আমরা পোষায় নিতে পারি এবং আবার দ্রুত গতিতে আমাদের আবার উন্নয়নের যে অগ্রযাত্রা তাতে আবার ফিরে আসতে পারি, তার জন্য কাজ করা হচ্ছে। আর যে সমস্ত আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সে সমস্ত ক্ষতিকেও সরকার অত্যন্ত আন্তরিকভাবে বিবেচনা করবে। স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকারকে এক ধাপ পিছিয়ে নিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অরাজকতা চালিয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে ক্ষতিগ্রস্ত করা এবং বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধের আমাদের স্বাধীনতার বিরোধী একটি চক্র এবং তাদের দোসররা সবাই একসাথে হয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। ক্ষতি কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অ্যাকাউন্ট থেকে সব টাকা সরানোর পর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে মিলেছে একের পর এক প্রমাণ। অস্বাভাবিক লেনদেনের তথ্য জানিয়ে দুর্নীতি তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছেন দুদকের আইনজীবী। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। অনুসন্ধান শুরুর 4 মাসেও মামলা হয়নি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে। শুধুমাত্র অস্বাভাবিক সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনেই আটকে আছে লাপাত্তা বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান। দুদক আইনজীবীর ঘুরে ফিরে একই কথা, মামলার সিদ্ধান্ত নেবে কমিশন। কিন্তু কমিশন কিসের অপেক্ষায়? রোববার উচ্চ আদালতে বেনজির ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। প্রতিবেদনে অনুসন্ধান শুরুর পর ব্যাংক হিসেব থেকে প্রায় 13 কোটি টাকা সরানোর বিষয়টি উঠে এসেছে। দুদক আইনজীবী বলছেন, বিদেশেও বেনজির টাকা পাচার করেছেন কিনা তার খোঁজ এখনো চলছে। সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। দেশের বাইরেও কিছু আছে কিনা সে বিষয়গুলি খতিয়ে দেখছে। বেনজিরের আলাদিনের চেরাগ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সে সময় আলোচনায় আসেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও। যুক্তরাজ্যে তার 350টি বাড়ি কেনার বিষয়টি আসে দেশি বিদেশি গণমাধ্যমে। তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন এক আইনজীবী। এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় মামলা হয় উচ্চ আদালতে। রোববার শুনানিতে দুদক আইনজীবীর কাছে হাইকোর্ট জানতে চান, 10 লাখ 20 লাখ টাকার দুর্নীতি ধরতে দুদক আগ্রহী হলেও কেন শত শত কোটি টাকা পাচারকারীদের বিরুদ্ধে আগ্রহী হতে দেখা যায় না? শুনানি শেষে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে করা আবেদন নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। তার এই মানি লন্ডারিং
350 বাড়ি যুক্তরাজ্যে কেনা আমরা মনে করি এন্টি স্টেট এন্ড এন্টি পিপল, এটা দেশের বিরুদ্ধেও এক ধরনের স্টেপ। যে হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। এরপরও দুদক পদক্ষেপ না নিলে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার নিয়ে নেতিবাচক মন্তব্য করায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহসেন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার নিঃশর্ত ক্ষমার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। রবিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রুল জারি করেন। এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 29 আগস্ট। ওই দিন পর্যন্ত আইন পেশা পরিচালনা করতে পারবেন না মোহসেন রশিদ। একই সঙ্গে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুনানিতে মোহসেন রশিদকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, বারবার একই কথা বলবেন আর এসে ক্ষমা চাইবেন তা হতে পারে না। এদিকে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে থাকা প্রবাসী সাংবাদিক কনক সারওয়ারের সব কন্টেন্ট সরিয়ে ফেলতেও বিআরটিসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। হাত বাড়ালেই মিলছে নানা ব্র্যান্ডের মদ, চলছে রমরমা ফেন্সিডিল ব্যবসাও। সিলেটের সীমান্তবর্তী এলাকায় এসব মাদকের চালান আনতে আড়াল থেকে কলকাঠি নাড়ছেন প্রভাবশালীরা। জনপ্রতিনিধিরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেও দেখা মেলে না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্তার। তবে অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের পাশাপাশি তারাও অভিযান চালাচ্ছেন। সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা ঘুরে আমিনুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন দিগেন সিংহ। যতদূর চোখ যায় রাস্তার দুই পাশে শত শত, কোথাও হাজার হাজার অথবা লাখো বোতল পড়ে আছে, এমন ফেন্সিডিলের খালি বোতল, যেটি এতটা সহজলভ্য না হলে হয়তো দুই পাশে এভাবে পাওয়া যেত না। সিলেট সদর থেকে পর্যটন অধ্যুষিত কোম্পানিগঞ্জ উপজেলার দিকে এগুতে থাকলে শালুটিগড়, খাগাইল হয়ে বর্ণি পর্যন্ত চোখে পড়বে ফেন্সিডিলের এসব খালি বোতল। রাত নামলেই সিলেট অঞ্চলের সীমান্ত এলাকাগুলো যেন হয়ে ওঠে মাদক কারবারের অভয়ারণ্য। ভুলাগঞ্জ যে সীমান্ত এলাকাটা, ভুলাগঞ্জ, তুরং, আপনার নাজিরের গাঁও যে এরিয়াটা, কালাইরাগ, বরম সিদ্দিপুর, এই এরিয়াতে মানে অ্যাভেলেবেল মাদক আসতেছে। এমন অভিযোগের সত্যতা খুঁজতে খদ্দের পরিচয়ে রাত নামার সঙ্গে সঙ্গে সিলেট অঞ্চলের সীমান্ত এলাকাগুলোর একটিতে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় মাদক বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। একটি সিএনজি চালিত 3 হুইলারে করে চালানটি সরবরাহে বিক্রেতার নির্ধারিত স্পটে পৌঁছে যাই আমরা। 1 ঘন্টার মধ্যেই 4000 টাকা খরচ করে হাতে পাওয়া গেল নানা ব্র্যান্ডের ভারতীয় মদ। এটা কত? এটা 800-900 টাকা বিক্রি হয়ে গেল। সবগুলো কি ভারতের? সবাই ভারতেরই। নানা ধরনের মোড়কে দেশে আসা এসব মাদক রাতের অন্ধকারে হাতে হাতে ছড়িয়ে পড়ছে। বন্ধ হয় না কেন? এটা বন্ধ হয় না, পুলিশ প্রশাসন, এখানে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই, তাদের চক্ষুর সামনে দিয়ে এগুলো হচ্ছে। অনুসন্ধান বলছে, সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জাফলং, জৈন্তাপুর, কানাইঘাটের বিভিন্ন এলাকা ও সুনামগঞ্জের দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম নিকটবর্তী ভারত সীমান্ত হয়ে প্রায় প্রতিদিনই দেশে মাদকের চালান আনছে চোরা কারবারিরা। মাদক নিয়ন্ত্রণকারী সংস্থার কোনো তৎপরতা আমি আজ পর্যন্ত এখানে দেখিনি। আমার নির্বাচনকালীন সময় একটা এই অগ্রাধিকার ছিল যে এলাকায় মাদক নিয়ন্ত্রণ করা, কিন্তু কখনো এই কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগও করে নাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের পাশাপাশি তাদের কাজ চললেও রয়েছে নানা সীমাবদ্ধতা। এরকম কোনো তথ্য আছে কিনা যে আমাদের কাছে ইনফরমেশন দেওয়ার পরও আমরা কোনো ব্যবস্থা নেই। যদি আমাদেরকে বলে যে আমার এলাকায় সমস্যা আছে, তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। সিলেট অঞ্চলে প্রায় প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রাম বন্দরে অপেক্ষমান তৈরি পোশাক খাতের কন্টেইনারগুলোর ড্যামারেজ চার্জ 7 দিনের জন্য মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। রবিবার দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নেতাদের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংগঠনের সভাপতি এস.এম. মান্নান কোচির নেতৃত্বে প্রতিনিধি দল সাম্প্রতিক সহিংসতায় তৈরি পোশাক খাতের ক্ষতির চিত্র তুলে ধরেন। আর প্রতিমন্ত্রী জানান, দুষ্কৃতিকারীদের সহিংসতার কারণে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের সার্ভারে অনলাইন সংযোগ না
থাকায় নির্দিষ্ট সময় পণ্য খালাস করা সম্ভব হয়নি। এতে পোশাক খাতের অপেক্ষমান কন্টেইনারের ড্যামারেজ চার্জ 1 সপ্তাহের জন্য মওকুফ করা হবে। আন্দোলনে আমাদের বলতে গার্মেন্টস সেক্টরের 7,400 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে। আমদানি রপ্তানি আমরা করতে পারি না এই জ্বালাও পোড়াও বা রাস্তা অবরোধের কারণে। প্রায় 37,000 কন্টেইনার জট হয়েছে। আবেদন করেছি যে যাতে করে কন্টেইনার জটটা সরিয়ে আমাদের যাতে আমদানি রপ্তানি সহজ করা হয়। চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসের ক্ষেত্রে কাস্টমস পুরোপুরিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছিল বলে তারা সেই ডকুমেন্টসগুলো ক্লিয়ারেন্স নিতে পারেননি। না পাওয়ার কারণে তারা কিন্তু আমাদের বন্দর থেকে তাদের মালামাল তারা ছাড়াতে পারেননি। আমরা সর্বোচ্চ 7 দিনের একটা ড্যামারেজ মওকুফ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তো এখন বিজিএম এর পক্ষ থেকে যদি আমাদেরকে সেই তালিকাটা দেয় সেই হিসাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দেশে ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্স খাতে ব্যবসায়ীদের দৈনিক ক্ষতি হয়েছে 120 কোটি টাকার। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে বিপাকে পড়েছেন অন্তত 5 লাখ উদ্যোক্তা। ক্ষুদ্র উদ্যোক্তার পাশে দাঁড়াতে সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আলতাফ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। 2 বছর ধরে ই-কমার্স মানে ফেসবুকে পেজ খুলে ব্যবসা করে আসছেন শিরিনা আক্তার। দৈনিক 4 থেকে 5,000 টাকার পোশাক বিক্রি করে যা আয় হতো তা দিয়ে মিটত সংসারের বাড়তি খরচ। কিন্তু সম্প্রতি ইন্টারনেট সেবা বন্ধ হলে বন্ধ হয়ে যায় তার আয়ের পথ। 10 দিনে অন্তত মিনিমাম আমার 30টা বা 40টা ড্রেস চলে যেত, সেটা এখন যাচ্ছে না। ফেসবুক ছাড়া আমাদের এই ক্ষতিটা পোষানো যাবে না। শুধু ফেসবুক ব্যবহার করে পণ্যের প্রচার করা নিতাই সরকারের ই-কমার্স ব্যবসায় প্রতিদিনের 1.5 লাখ টাকার অর্ডার নেমেছে 10 থেকে 15,000 টাকায়। তার মতোই ব্যাপক ছন্দপতন হয়েছে আলাউদ্দিনের অনলাইন ব্যবসায়। 5 থেকে 7টা অর্ডার আমরা প্রসেস করতে পারতেছি না। 100% সেল আমি বলতে পারি ফেসবুকের থ্রুতে হইতো, এটা এখন 95% নাই। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব বলছে গত 10 দিন ধরে ফেসবুক বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন 5 লাখের বেশি অনলাইন ভিত্তিক উদ্যোক্তা, যেখানে ই-কমার্স ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ ঠেকেছে 120 কোটি টাকায়। যারা একেবারে কম পুঁজি নিয়ে শুরু করছে তারা কিছু ঝরে পড়ে যাবে, এটা যদি কন্টিনিউ করে। নতুন করে এখানে আসতে চাচ্ছে তারা একটু পিছু হটবে। ক্ষতির মুখে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঝরে পড়া ঠেকাতে আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারকে নতুন কর্মকৌশল সাজানোর তাগিদ অর্থনীতিবিদদের। 8-10 দিন যদি তারা ব্যবসা করতে না পারে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু আর ব্যবসা নিয়ে আর ঘুরে দাঁড়ানো তাদের জন্য অত্যন্ত কঠিন। ধীরে ধীরে ওয়েবসাইট ভিত্তিক ই-কমার্স বিজনেস চালু হতে শুরু করলেও কবে নাগাদ আবার ফিরবে ই-কমার্স সে অপেক্ষায় উদ্যোক্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমের বাজারে যে বিরূপ প্রভাব পড়েছিল তা দূর হচ্ছে। আগের রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের বাজার। কয়েকদিন স্থবিরতা থাকলেও বর্তমানে আমের ব্যাপারী, শ্রমিক ও ক্রেতাদের আনাগোনায় মুখর বাজারটি। ভালো দাম পেয়ে খুশি বাগানিরা। আমবাজার স্বাভাবিক রাখতে আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচির আওতামুক্ত রাখার দাবি কৃষক নেতাদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ফজলি, আম্রপালি, বাড়িচার, আশিনা সহ নানা জাতের আমের সমারোহ। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে মুখর বাজার। ভ্যানে খাঁচা ভর্তি আম নিয়ে অপেক্ষা করছেন বাগানিরা। বাজার ঘুরে ঘুরে দরদাম করে কিনছেন ব্যাপারীরা। মূল বাজার পেরিয়ে ভ্যান ভর্তি আম গেছে আধা কিলোমিটার দূর পর্যন্ত। জিআই স্বীকৃত পণ্য ফজলি ও আশিনা জাতের ভরা মৌসুমে এমনই চিত্র দেশের সবচেয়ে বড় চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারের। গত সপ্তাহে চলমান আন্দোলন ঘিরে এই বাজারে স্থবিরতা দেখা যায়। আম কেনা বন্ধ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা। ফলে গাছেই পেকে নষ্ট হয় পরিপক্ক আম, ক্ষতিগ্রস্ত হন বাগানিরা। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই স্বাভাবিক হতে শুরু করে আম বাজার। কারফিউ শিথিল করায় আম বেচা কেনায় প্রাণ ফিরেছে বাজারে। কয়েকদিন খুব সমস্যার মধ্যে আমরা পার করেছি। টাকা পয়সা পাইনি, মানে ব্যাংকে আড়তদাররা টাকা উঠাইতে পারে নাই। 3 দিন থেকে বাজার ভালো, খুব সুন্দর, টাকা লেনদেন হচ্ছে ভালো। আম নাম ছিল না মাঠে, এখন নামছে, বেচা কিনা হয়েছে, ভালো হয়েছে। ফজলি আম কিনলাম 4200, 4450, আশিনা 16-17। আমটা আমরা কিনতে পাচ্ছি, ভালো দাম দিয়ে কিনছি,
ভালো দাম দিয়েও বিক্রি করছি মোকামে। আমবাজারকে আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচির আওতামুক্ত রাখার দাবি কৃষক নেতাদের। তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমাদের এই অর্থনৈতিক সম্পদ যাতে ক্ষতি না হয় এই বিষয়ে আপনারা সবাই দৃষ্টি রাখবেন, এটি আমাদের প্রত্যাশা। সাপ্লাই চেইনটা যেন সবসময় ঠিক থাকে, এই সাপ্লাই চেইন ঠিক থাকলে কৃষকরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কানসাট আমবাজারে প্রতিদিন 25 থেকে 26 কোটি টাকার আম বিক্রি হয়। চলতি মৌসুমে জেলায় 37,604 হেক্টর জমির বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের চলমান সংকটের বড়সড় প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে। বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে নেমে এসেছে চরম এক অনিশ্চয়তা। কলকাতায় আটকা পড়েন অনেক বাংলাদেশি পর্যটক। কলকাতা থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার জেরে সৃষ্ট চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতের কলকাতায়। কেননা কলকাতার একটি বড় অংশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের ওপর। বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে নেমে এসেছে চরম এক অনিশ্চয়তা। খাওয়ার হোটেল ফাঁকা, থাকার জায়গার সমস্ত ফাঁকা, মার্কো স্ট্রিট ফাঁকা দেখলে বুঝতে পারেন পুরো ফাঁকা করছে। বাংলাদেশ লোক আছে, সবে কামাই আছে, নাকি আমার ট্যাক্সি কামাই না, সবে আর না আসলে সব একটু থামে যায়। কেউ নেই, বাস আসছে না, কাজ বাজ নেই, কিছু নেই, কি করা যাবে, বন্ধ আছে, সব বন্ধ। আমরা তো চাই যে পরিস্থিতি স্বাভাবিক তাড়াতাড়ি চালু হোক। অন্যদিকে কলকাতায় আটকে পড়েছেন অনেক বাংলাদেশি পর্যটকও। তারাও জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমি ডাক্তার দেখাতে আসছিলাম, তো এখন যাওয়ার কোনো উপায় পাচ্ছিলাম, এখানে আটকে গেছি। তো দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। সাধারণ ছাত্র না, এর ভিতরে মনে হয় কে বা কারা ঢুকে গেছে, ঢুকে এটা করছে। মধ্য কলকাতার নিউ মার্কেট, সদর স্ট্রিট, ফি স্কুল স্ট্রিট, রফিয়া মেদকিদা স্ট্রিট, মার্কুই স্ট্রিট সহ বেশ কয়েকটি এলাকায় প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি পর্যটক আসেন। বেড়ানো, চিকিৎসা এবং কেনাকাটার জন্য আসা বাংলাদেশি পর্যটকদের কারণেই গোটা এই এলাকার অর্থনীতি চাঙ্গা থাকে। তবে বাংলাদেশের যে কোনো সংকট হলেই কয়েক ঘন্টার মধ্যে সেই অর্থনীতির উপর পরে মারাত্মক নেতিবাচক প্রভাবও, বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাংলাদেশের এই চলমান সংকটজনক পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার এই বাংলাদেশি অধ্যুষিত হোটেলপাড়া এলাকা। নিউ মার্কেটের বিস্তীর্ণ এলাকার পুরোপুরি অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের ওপর। আর বাংলাদেশি পর্যটক আসা কমে যাওয়ায় তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। কামালা হ্যারিস ক্ষমতায় এলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন অভিযোগ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাল্টা সমালোচনা করে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় গেলে নিজের স্বার্থকেই বেশি প্রাধান্য দেবেন। ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা। আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি 3 মাসেরও বেশি সময়। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। রাজনীতিতে বাড়ছে উত্তাপ। কে বসবে ক্ষমতার শীর্ষ আসনে? মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। চলছে পাল্টাপাল্টি সমালোচনা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এ সময় কামালা হ্যারিসের পাশাপাশি বাইডেন প্রশাসনের আমলে নেয়া বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। অভিযোগ করে বলেন, কামালা ক্ষমতায় গেলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম। এর আগে ট্রাম্পকে এক হাত নিয়েছেন কামালা হ্যারিসও। বলেন, সাদামাটা নির্বাচনী প্রচারণা দিয়েই ঘায়েল করতে পারবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। কাটিয়ে উঠতে পারবেন তার সমস্ত মিথ্যা। নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা অপেক্ষাকৃত দুর্বল বলে জানান কামালা হ্যারিস। তবে জনগণই এই প্রচারের শক্তি। তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় ক্ষমতায় গেলে নিজের কার্যসিদ্ধি করবেন ট্রাম্প। ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা। তবে জর্জিয়ার তরুণ ভোটাররা নির্বাচনে অংশ নিয়ে তার এসব অসৎ উদ্দেশ্য রুখতে পারেন বলেও জানান তিনি। ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করলে ঘুরে দাঁড়াতে শুরু করে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। এরই মধ্যে বিরোধী দল রিপাবলিকান দলের
ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেখছেন প্রবাসের সময়। এবারে খেলার খবর। এই বছরের অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসির সভা। একই সঙ্গে অনুষ্ঠিত হবে চেয়ারম্যান নির্বাচনও, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসি নির্বাচনের ইশতেহার ঘোষণার পর নিজে প্রার্থী হবেন কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এছাড়া আগামী 8 বছরের এফটিপি নিয়ে আইসিসি কাজ করছে বলেও জানান পাপন। মাঠের সাফল্যের সঙ্গে ক্রিকেট কূটনীতিতেও সমান তালে এগুচ্ছে বাংলাদেশ। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পরই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয় বিসিবিকে। আস্থা অর্জন করায় এবার বিসিবিকে আরও বড় দায়িত্ব দিয়েছে আইসিসি। এবছরই শেষ হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিটির মেয়াদ। নতুন কমিটিও গঠন হবে এবছরের অক্টোবরে। আসন্ন আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচনী সভা আয়োজনের ভার পড়েছে বাংলাদেশের উপর। ঢাকায় প্রথমবার এজিএম অনুষ্ঠিত হবে আইসিসির, যেখানে অংশ নেবেন ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ড সভাপতি ও কর্তারা। এর আগে বিশ্বকাপের মতো বড় আয়োজন করলেও আইসিসির প্রশাসনিক এমন কার্যক্রম এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে বিসিবি। নেক্সট বোর্ড মিটিং সেটা ঢাকায় হবে, সেই জিনিসটাও নিশ্চিত করা হয়েছে যে ঢাকাই হবে এবং খুব সম্ভব সেখানে ইলেকশনটাও হওয়ার কথা। কাজে এখন হচ্ছে কি, এটা তো লাস্ট কোয়ার্টার, তো এখন মোর হচ্ছে সামনের ইলেকশন, আইসিসির নির্বাচন এবং অন্যান্য যে টুর্নামেন্ট বা সিরিজগুলো, যে প্ল্যানগুলো এখন পর্যন্ত আছে, মিডিয়া রাইটস, নির্বাচন হওয়ার সম্ভাবনা এটাই বেশি, কারণ সেটাই হবে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তার লাস্ট বোর্ড মিটিং। সো সাধারণত আমাদের নির্বাচন ইশতেহারের আগেই দিয়ে দেওয়ার কথা। কে হবেন আইসিসির নতুন চেয়ারম্যান? ফোটাফুটি না হলেও গুঞ্জন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সচিব জয় শাহ হতে পারেন আইসিসির নতুন কাণ্ডারি। তবে বাংলাদেশে সভা আয়োজনের ঘোষণার পর আবারও একটি গুঞ্জন শোনা যাচ্ছে বিসিবির বর্তমান সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের ক্রিকেটের সর্বোচ্চ পদে যাওয়ার সম্ভাবনা কতটুকু। এই মুহূর্তে কোনো চিন্তাভাবনা হয়নি, যতক্ষণ পর্যন্ত তারা ক্যান্ডিডেটের ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত বলাটা কঠিন। কিন্তু ক্যান্ডিডেটের করলে ডেফিনেটলি যোগাযোগ করবে, কে কত টাকা পাবে না কী পাবে, খেলা কী পাবে, এফটিপি, এই ইস্যুটা ইজ ভেরি ক্রিটিক্যাল ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট। আমি শুধু আইসিসি আর এসিসি দিয়েই এখন আমার সময়টা ব্যয় করছি। মনে রাখতে হবে যে যাতে করে যে আমি যখনই ছেড়ে দিচ্ছি, যেহেতু আমি আর থাকছি না, চলে আসবো, কবে এটা এখনই বলতে পারছি না, তবে এই ইলেকশনের আগে না, মানে আমি বলছি নেক্সট বোর্ড মিটিংয়ের আগে না, ঠিক আছে? সো এইখানটায় যদি আমি চলে আসি, যাতে করে অন্তত ফিউচারে যেই আসুক আইসিসি এসিসি দিয়ে যেন কোনো সমস্যায় না পড়ে বাংলাদেশ। বর্তমানে আইসিসিতে 3টি কমিটিতে রয়েছেন বিসিবি সভাপতি। সেটাই চিন্তা করছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্যারিস অলিম্পিকে আশাহত করল শুটিং। শীর্ষ 8-এ খেলার স্বপ্ন নিয়ে এলেও 10 মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলাম বিদায় নিয়েছেন 43তম হয়ে। এমনকি নিজের বেস্ট স্কোরও স্পর্শ করতে পারেননি তিনি। ব্যর্থতার পেছনে পর্যাপ্ত ম্যাচ না খেলাকেই দায়ী করেছেন এই শুটার, যার সঙ্গে সুর মিলেছেন কোচ এবং ফেডারেশনের কর্তারাও। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। হতাশার মধ্য দিয়ে শেষ হলো শুটিংয়ে বাংলাদেশের আরও একটি অলিম্পিক গেমস। পুরুষের 10 মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলামকে ঘিরে বেশ আশা ভরসা ছিল, তবে তিনি তার প্রতিদান দিতে পারেননি। 624.2 স্কোর নিয়ে 49 জন শুটারের মধ্যে তিনি তার রেস শেষ করেছেন 43তম হয়ে। 631.7 পয়েন্ট নিয়ে 10 মিটার এয়ার রাইফেলের কোয়ালিফাইং রাউন্ডে টপ করছে চীনের শেন লিয়াও, যে কিনা 10 মিটার মিশ্র এয়ার রাইফেলের ইতিমধ্যে স্বর্ণপদক জিতেছে চীনের হয়ে। এই ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে সর্বনিম্ন পয়েন্ট এসেছে 629.8। অর্থাৎ রবিউলের সঙ্গে তাদের যে স্পষ্ট ব্যবধান রয়েছে তা কিন্তু বলাই যায়। ইন্টারন্যাশনাল লেভেলে এই ব্যবধানের পেছনে রবিউল দায়ী করেছেন পর্যাপ্ত পরিমাণ কম্পিটিশন না খেলার অভাবকে। অলিম্পিকে পার্টিসিপেট করা আসলে অনেক বড় একটা ব্যাপার। ঘাটতি একটা জায়গায়, সেটা হচ্ছে আমার আরও এক্সপিরিয়েন্স দরকার।
আরও কম্পিটিশন দরকার আর প্র্যাকটিস দরকার। আমরা চেষ্টা করতেছি আমাদের এই যে পয়েন্ট ভেরিয়েশনটা এটা অনেক কমাতে, নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের আরও ভালো হবে। হতাশার মধ্য দিয়ে শেষ হলেও এই প্যারিস অলিম্পিকের শুটিং ইভেন্ট থেকে প্রাপ্তির কিছু দেখছেন কর্মকর্তারা। এরকম ইন্টারন্যাশনাল ইভেন্টে বেশি বেশি পার্টিসিপেট করলে অ্যাথলিটদের মনোবল এবং মনোসংযোগ বাড়বে বলে মনে করছেন তারা। একই সঙ্গে বৈশ্বিক যে ইভেন্ট রয়েছে বা মহাদেশীয় যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলোতে অংশ নেওয়ার বিকল্প দেখছেন না তারা। Today he's there, you know, but the good news for him is he don't have big mistake, you know. It's really important. They don't have big mistake. He just have a bad luck about that small thing coming. আমাদের দুর্বলতা হলো মেন্টাল। ইটস এ মেন্টাল গেম। মেন্টালটাকে ঠিক করতে হলে বিদেশে গেমস খেলতে হবে। আমরা যত বেশি বিদেশে যদি গেমস খেলতে পারতাম, এটা ম্যাচ টেম্পারমেন্টটা ঠিক হতো। আর ম্যাচ টেম্পারমেন্টটা ঠিক হলেই বললাম ইজিলি আমরা বললাম অনেক উপরে লেভেলে চলে যেতে পারতাম। এই ইভেন্টে চীন টপ করলেও শীর্ষ 8-এ জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়ার 2 জন শুটার। এছাড়াও উপমহাদেশ থেকে মেডেল ফাইটে আছে ভারত, আর আর্জেন্টিনা ঘাড়ে শ্বাস ফেলছে চীনের। এখন দেখার বিষয় 10 মিটার এয়ার রাইফেলে পদক বাগিয়ে নেয় কোন দেশ। সাটারু শুটিং স্পোর্টস কমপ্লেক্স থেকে SM ইকবাল, সময় সংবাদ, ফ্রান্স। ভুটান জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিক ভুটানের বিপক্ষে 2টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 2-0 ব্যবধানে হারিয়েছে বাংলার জয়ী তারা। জয় নিয়ে দেশে ফিরে খুব উচ্ছ্বসিত ফুটবলাররা। এই প্রথম নারী ফুটবল দল বিদেশি কোচের অধীনে দেশের বাইরে ম্যাচ খেলল। এর আগে নতুন কোচ পিটার বাটলারের অধীনে চাইনিজ তাইপের বিপক্ষে 2 ম্যাচেই হেরেছিল মেয়েরা। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। ডিবি হেফাজতে থেকে সব কর্মসূচি প্রত্যাহার ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিডিও বার্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান। 6 সমন্বয়কের সহিংসতার বিচার দাবি। এবং রংপুরে সাইট সহ সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন মানুষের নিরাপত্তার জন্য সহিংসতায় জড়িতদের বিচার করবে সরকার। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।